শাকিব খানকে আমি 1.5 কোটি টাকা দেইনি, কিন্তু কত টাকা দিয়েছি সেটা বলবো না, কিন্তু 1.5 কোটি দেইনি এটা বলবো। গ্রামের কাজ যদি করতে হয় তাহলে আমি আমাদের গ্রাম বেছে নেব, আমাদের ওখানে কাজ করব। এটা আমার বহুদিনের প্ল্যান ছিল, পাবনাকে এক্সপ্লোর করা, পাবনাকে দেখানো, পাকশি, হার্ডিন ব্রিজ, খোলা মাঠ, ধানের ক্ষেত, এগুলো দেখানো, পুকুর, এগুলো দেখানো আমার অনেক শখ ছিল। এই ছবির মাধ্যমে আমি সেটা পূরণ করতে হচ্ছে। অনুদানের ছবি, 2টা স্পন্সর নিছে, ছবি সিনেপ্লেক্সে রিলিজ দিবে, উনি আওয়ামী লীগের নেতা দিয়ে কল করাচ্ছে হল মালিককে। তো এরকম হল মালিক তো 1 মাস আগে আমার ছবি বুক করে রাখছে, ওইটা ছেড়ে দেন, এখন আমরা আপনার হল ভাড়া নিয়ে চালাবো, ভাড়া নিয়ে নেব 2 সপ্তাহের জন্য, 3 সপ্তাহের জন্য। এই ধরনের প্র্যাকটিস শুরু হয়েছে। আর এবার আমরা, আপনারাই তৈরি করছেন যে এই হাউস থেকে ছবি আসলে সেই ছবি ব্লকবাস্টার হবে, তো ব্লকবাস্টার তকমা নিয়েই আমরা ছবি রিলিজ দিচ্ছি। ডিফারেন্ট। কেমন আছেন? জি ভালো আছি। গত ঈদের প্রিয়তমার শুরুটা আর এই ঈদের রাজকুমার, এই ডিফারেন্সটা কি পাচ্ছেন? মানে ছবি রিলিজ, আপনার সেকেন্ড ব্লকবাস্টার ছবি বা ওই আয়োজনের ছবি বড় বাজেটের, কি ডিফারেন্স পাচ্ছেন আপনি? না দেখেন, ডিফারেন্সটা হচ্ছে প্রিয়তমা যখন আমরা রিলিজ দিছি তখন তো আমরা জানতাম না এটা এত ব্লকবাস্টার হবে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো তখন আমাদের ওই এক্সপেকটেশনটা ছিল না, আমরা ছবি রিলিজ দিচ্ছিলাম। আর এবার আমরা, আপনারাই তৈরি করছেন যে এই হাউস থেকে ছবি আসলে সেই ছবি ব্লকবাস্টার হবে, তো ব্লকবাস্টার তকমা নিয়েই আমরা ছবি রিলিজ দিচ্ছি। ডিফারেন্সটা এটাই, মানে ডিক্লেয়ার্ড একটা ব্লকবাস্টার। এবং সেটা হিমেলও আমার শোতে বলেছে যে এই ছবি ব্লকবাস্টার হতে যাচ্ছে। তো এই আত্মবিশ্বাস থেকে অনেকে বলেন যে এই ছবিটা যেহেতু প্রিয়তমার, আপনার প্রিয়তমা, সুতরাং সিনেমা হল বা হল মালিক অনেকেই মানে আশায় থাকবে এই ছবিটা নিয়েই ইয়ে করতে। অন্য যারা প্রযোজক পরিচালক, এই সিটে আমরা অনেকগুলো সেশন করেছি, তারা প্রত্যেকে বলেছে যে রাজকুমার হয়তো প্রায়োরিটি পাবে, কিন্তু তার ফাঁকে আমি হয়তো 1-2টা বা কিছু হল পেতে পারি। অধিকাংশ হল আপনারা নিয়ে যাচ্ছেন কিনা, এ ধরনের একটা সংখ্যা প্রকাশ করছে। দেখেন, সিনেপ্লেক্স ছাড়া হল আছে, সারা বছর হল থাকে 40 থেকে 50টা রেগুলার সারা বছর। রোজার ঈদ এবং কুরবানি ঈদ এই উপলক্ষে 60 থেকে 70টা হল খোলে, যারা রিলিজ হল নামে পরিচিত, ঈদ রিলিজ হল। আচ্ছা, তো এই হলগুলো তো আমাদের ছবির জন্যই খুলছে, বেসিক্যালি তো তাই দাঁড়ায়। তো এই হলগুলো আমরা যাব। আচ্ছা, আর বাদ বাকি যে হলগুলো সারা বছর রানিং থাকে তার মধ্যে 90% হল আমাদের সাথে বহু আগে থেকেই বুকিং করে রেখেছে। আচ্ছা, যখন আমাদের ছবির শুটিং শেষ হয়েছে তখন থেকেই তারা কিন্তু যোগাযোগ করে বুকিং করে রেখেছে। ইনফ্যাক্ট কতগুলা হলে যাচ্ছি বা অধিকাংশ হলে যাচ্ছি এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে হলই তো নাই। যে কটা হল আছে সে কটা হল তাদের ব্যবসা করার জন্য যে ছবি দরকারি মনে করবে সেই ছবি নেবে। একদমই। আসলে প্রশ্নটা এই জন্য করা যে 16টা থেকে আলোচনা শুরু হয়েছিল, 16টা ছবি মুক্তি পাচ্ছে, আস্তে আস্তে কমতে কমতে আর যখন কথা বলছি তখন 13 কি 12টা মুক্তি পেতে পারে। আমার ধারণা এর চাইতে কমে আসবে। তো এতগুলো ছবি রিলিজের আসলে সময় হয়েছে নাকি? মানে এটা কি খুব বড় ধরনের বোকামি কিনা, বা টাকাগুলো জলে দেয়া কিনা? এটা বড় ধরনের বোকামি কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা মনে হয় ভুল সিদ্ধান্ত। ঈদেই আমার ছবি রিলিজ দিতে হবে, আমার ছবি ঈদে রিলিজ হয়েছিল, সিনেপ্লেক্স নির্ভর করে ছবি বানিয়ে রিলিজ দেওয়া ঠিক আছে, তাহলে আপনি সিনেপ্লেক্সেই যান, অন্য হলের জন্য ঘোরাঘুরি না করেন। কিছু কিছু ডিরেক্টর তো অন্যান্য হল, বড় হল, এগুলাতে প্রেশার ক্রিয়েটও করাচ্ছে অনেক মন্ত্রী মিনিস্টার বা আওয়ামী লীগের নেতা টেতা দিয়ে। এগুলোও হচ্ছে। আচ্ছা, এগুলোও হচ্ছে। অনুদানের ছবি, 2টা স্পন্সর নিছে, ছবি সিনেপ্লেক্সে রিলিজ দিবে, উনি
আওয়ামী লীগের নেতা দিয়ে কল করাচ্ছে হল মালিককে। আচ্ছা তো এরকম হল মালিক তো 1 মাস আগে আমার ছবি বুক করে রাখছে। হল মালিক তাদেরকে বলতেছে যে আমি তো ছবি বুক করে রাখছি, কয়টা ছেড়ে দেন, এখন আমরা আপনার হল ভাড়া নিয়ে চালাবো, ভাড়া নিয়ে নেব 2 সপ্তাহের জন্য 3 সপ্তাহের জন্য। এই ধরনের প্র্যাকটিস শুরু হয়েছে। তো আমরা তো আসলে ব্যবসা করতে নামছি, আমরা ছবি বানাতে নামছি, ছবি বানাচ্ছি, ভালো ছবি বানাচ্ছি, মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য বানাচ্ছি। আমরা কোনো হলের কামড়াকামড়িতে যেতে চাই না। আমি তো আসলে এবার অনেক হল ফিরিয়ে দিয়েছি। কেন? কিছু কিছু হল আমি বেছে রেখেছিলাম আগেই, যে হলগুলো আসলে স্ক্রিনে ভালো না। স্ক্রিনে আমরা এত কষ্ট করে কালার করি, সাউন্ড করি, সেই সাউন্ডের ইফেক্টস পাওয়া যায় না, স্ক্রিনে ঘোলা হয়। তো দর্শক নর্মালি সেখান থেকে রিপোর্ট দেয় যে ছবি ভালো হয় নাই। ওগুলো মনিটরিং করেই আপনারা রিলিজ দিচ্ছেন? ওইগুলো মনিটরিং করে আমরা রিলিজ দিচ্ছি, ওই হলগুলো আমরা দিচ্ছি না। তো ওই হলগুলোতে অন্যান্য ছবি যাবে, যে হলগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এরকম প্রায় 12 থেকে 15টা হল আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আমি উদাহরণ দিয়ে অনেকগুলো নাম বলতে পারি। জয়দেবপুরে 3টা হল আছে, 3টা হলই আমার ছবি নিতে চাইছে, আমি 3টা হলে দেই নাই, আমি 2টাতে দিয়েছি, 1টাতে দেই নাই। একটা অন্য ছবি যাক। খুলনাতে 4টা হল আছে, 4টা হলই আমার চাইলে নিতে পারতেন, এগুলো চাইলে নিতে পারতাম, আমি তো 2টা হল ছেড়ে দিয়েছি, 2টা হলে দিয়েছি। এরকম করে সিলেটে 3টা হল আছে, আমি 2টা হলে গিয়েছি, 1টা হল ছেড়ে দিয়েছি। বাকিরা তো বলে আপনার উপরে কেউ প্রভাব খাটাতে পারে না। না না, আমি তো কোনো প্রভাবে বিশ্বাস করি না। আপনার উপরে কেউ না, আমি তো আমার উপরে প্রভাব কেউ খাটাতে পারবে না। কেন? আমি তো কেউ না ভাই, আমি তো একজন সাধারণ চলচ্চিত্র প্রযোজক। দীর্ঘদিন আমি তো এই মিডিয়াতে কাজ করি। আমি কখনোই কোনো ক্ষমতা দেখায় কখনো কোনো কাজ করছি বলে আমার মনে পড়ে না, আর আমার মনে হয় কেউ বলতেও পারবে না। ট্রু। তো সেই ক্ষেত্রে আমি একটু এই ব্যবসায়িক বা বিষয়ে একটু পরে আসবো। আমি একটু ফিরি যে রাজকুমারের শুটিং হয়েছে অধিকাংশ পাবনা এবং আপনার নিজস্ব এলাকা, ইনফ্যাক্ট আমারও জন্মভূমি পাবনা ঈশ্বরদীতে। এটা কি আপনার আগে থেকে একটা প্ল্যান ছিল নিজের এলাকাতে একটা রাজকীয় ছবি আমি শুটিং করব? জি জি, আমার এলাকাটা একটু আমার এলাকাতে আমি কাজ করব, এটা আমার বহুদিনের প্ল্যান ছিল। যে ওরকম গ্রামের কাজ যদি করতে হয় তাহলে আমি আমাদের গ্রাম বেছে নিব, আমাদের ওখানে কাজ করব। এটা আমার বহুদিনের প্ল্যান ছিল, পাবনাকে এক্সপ্লোর করা, পাবনাকে দেখানো, সাধারণ মানুষকে দেখানো পাবনা যে কত সুন্দর, কত পাকশি হার্ডিং ব্রিজ, খোলা মাঠ, ধানের ক্ষেত, এগুলো দেখানো, পুকুর, এগুলো দেখানো আমার অনেক শখ ছিল। আচ্ছা, এই ছবির মাধ্যমে আমি সেটা পূরণ করতে পেরেছি। শুটিং এক্সপেরিয়েন্সে আপনি ছিলেন কিছু, ইনফ্যাক্ট আমেরিকার শুটিং লটেও আপনি ছিলেন। আমি পাবনার শুটিং লটে ছিলাম না। আচ্ছা, একদিন একবেলা ছিলাম না তা না, একবেলা ছিলাম, দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমেরিকাতে শুটিংয়ে আমি 2 দিন ছিলাম। আচ্ছা, সো যে বিষয়গুলো আসছে যে আমেরিকার শুটিং ওই সময় খুব বরফ সময় আপনারা শুটিং করেছেন এবং আলাদা একটা ইমেজও তৈরি হয়েছে। টোটাল বাজেটের যেই বিষয়টা আসছে যে আমেরিকায় যে এক্সপেন্সিভ শুটিং আপনারা করেছেন, সেই জায়গায় আপনারা মনে করছেন যে রাজকুমার খুবই বিজনেস ভায়াবল একটা প্রজেক্ট হবে বাংলাদেশি ছবির জন্য, নাকি খানিক রিস্কিও আছে? না, দেখেন, আমার ইনভেস্টমেন্ট কিন্তু সিকিউরড। আমার ইনভেস্টমেন্ট সিকিউরড। আমি হলে যেভাবে ছবি দিচ্ছি এবং বহির্বিশ্বে আমার যেভাবে আলোচনা হয়েছে এবং ওটিটি থেকে আমি যেভাবে পাচ্ছি, আমি 9 সপ্তাহ পর ওটিটিতে যাব কুরবানি ঈদের সময়। আচ্ছা, ওটিটিতে আমি যেই রেশিওতে সেল করতেছি, ওখানে আমি কোনো টাকার অঙ্কে যাইনি, আমি রেশিওতে যাচ্ছি, সেলিং এর রেশিওতে। আচ্ছা, মানে একদম কমিশন আর কি, কমিশনের বেসিসে যাচ্ছি ওটিটিতে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব, ফেসবুকে, অনলাইন থেকে যে টাকা আসতেছে। আচ্ছা আচ্ছা। এবং আমেরিকাতে ডিস্ট্রিবিউশন কোম্পানি যে রেটে নিয়ে নিয়েছে ছবি, কানাডা, আমেরিকা অলরেডি সেট। মিডল ইস্টে আমার ছবি যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে 1 সপ্তাহ পর থেকে। সো আমার ইনভেস্টমেন্ট
ছবি রিলিজের আগে সিকিউর। তো আসাদ ভাই, যেই দুটো খবর আসলে বেরিয়েছে সেজন্য আপনাকে ক্ল্যারিফাই করতে যাচ্ছি। শাকিব খানকে আপনি 1.5 কোটি টাকা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, শাকিব খান যদি 1.5 কোটি টাকা দিয়ে ছবি করে, তাহলে অন্য প্রযোজক, বাংলাদেশি যে কোনো পরিচালকের ক্ষেত্রে শাকিবকে আর এফোর্ট করা আসাদ আদনান ছাড়া সম্ভব হবে কিনা? শাকিব খানকে আমি 1.5 কোটি টাকা দেইনি, কিন্তু কত টাকা দিয়েছি সেটা বলবো না। কিন্তু 1.5 কোটি দেইনি, এটা ভুল কথা। আচ্ছা, বেশ অনেকেই খুব বোল্ডলি বলেছে বলে আমি আপনার কাছে। একেবারেই মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে? মিথ্যে মানে কি? তার ভাষায় মিথ্যে, আমার ভাষায় ভুল। আচ্ছা, যাই হোক, কাছাকাছি হয়তো হবে। এটা অবশ্যই একজন সুপারস্টারের ক্ষেত্রে তিনি যে অবস্থায় দাঁড়ায়, অবশ্যই দিলেও সেটা ক্ষতি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি 1.5 কোটি টাকা দেইনি। দেননি।